আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। এবার বিস্তারিত। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ভুটানের প্রধানমন্ত্রী। কাল অনুষ্ঠিত হবে দুই দেশের শীর্ষ বৈঠক। আপেল মাহমুদের রিপোর্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে ড্রুক এয়ারের একটি ফ্লাইটে সকালে ঢাকায় এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩ বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। বিমানবন্দর থেকেই ভুটানের প্রধানমন্ত্রী সরাসরি চলে যান সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি। পরে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লোটে শেরিং। তার এই সফরের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একান্ত বৈঠক ছাড়াও অনুষ্ঠিত হবে দুই দেশের দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক, যেখানে নিজ দেশের নেতৃত্ব দেবেন লোটে শেরিং। ৩ দিনের সফর শেষে বৃহস্পতিবার সকালে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। রডের পর এবার বাড়ছে সিমেন্টের দাম। করোনায় কাঁচামাল আমদানিতে খরচ বাড়ার অজুহাতে 2 সপ্তাহে বস্তা প্রতি সিমেন্টের দাম 20 থেকে 40 টাকা বাড়িয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ পরিস্থিতিতে সরকারি বেসরকারি উন্নয়ন প্রকল্প থমকে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন তামিম মাহমুদ। করোনার ধাক্কা কিছুটা নিয়ন্ত্রণে আসার পরই দেশের বাজারে বাড়তে শুরু করেছে নির্মাণ শিল্পের কাঁচামালের দাম। যে তালিকায় সবশেষ যুক্ত হলো সিমেন্ট। এই শিল্পের সাথে জড়িতরা বলছেন, সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল ক্লিংকারের দাম বৃদ্ধির সাথে সাথে আন্তর্জাতিক রুটে জাহাজ সংকটের কারণে কাঁচামাল আমদানিতে গুনতে হচ্ছে 3 থেকে 4 গুণ বেশি ভাড়া, যার প্রভাব পড়ছে দেশের সিমেন্টের বাজারে। ক্লিংকার ছাড়াও স্ল্যাগ, জিপসাম, লাইমস্টোন, ফ্লাই অ্যাশ সহ সিমেন্টের বেশিরভাগ কাঁচামালই আসে বিদেশ থেকে। গেল 5 বছরে সিমেন্ট বিক্রিতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি 2016 সালে, কিন্তু ক্রমেই তা কমছে। 2019 সালের তুলনায় 2020 সালেও প্রবৃদ্ধি নেতিবাচক, তাই দাম বাড়াচ্ছেন উৎপাদনকারীরা। আমাদের এই সাবকন্টিনেন্টে একটা বড় ধরনের চাহিদা পাকিস্তান, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এই অঞ্চলগুলোতে তৈরি হয়েছে, যেহেতু দীর্ঘদিন বন্ধ থাকার কারণে আপনার চাহিদাটা এক জায়গায় আটকানো ছিল। হঠাৎ প্রচুর চাহিদা তৈরি হওয়াতে সেই পরিমাণ জাহাজ তো আপনার বাজারে নেই। আজকের অ্যাকচুয়ালি আপনি বাজারে যদি হিসাব করেন, কস্টিং 1300 টাকা টন বাড়ছে, কিন্তু মার্কেটে ওরকম অ্যাডজাস্টমেন্ট হয়নি। উৎপাদনে আমদানি খরচ যুক্ত হওয়ার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। 2 সপ্তাহের ব্যবধানে সিমেন্টের বস্তা প্রতি দাম বেড়েছে 20 থেকে 40 টাকা। দাম আরও বাড়তে পারে বলে জানান খুচরা বিক্রেতারা। কমবেশ বিক্রি করতাম আগে 400 টাকা, তারপর এখন বিক্রি করতে 450 টাকার মতো। আগের দিনে গেল 200 বস্তা গেলে এখন যায় কত 50 বস্তা 60 বস্তা। আবাসন খাতের সংগঠন রিহেব বলছে, নির্মাণ সামগ্রীর দাম এভাবে বাড়লে নির্মাণ খাতেও ধস নামতে পারে। গত 6 মাস যাবৎ রড এবং সিমেন্টের দাম যেভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেক্ষেত্রে আবাসন খাতে বড় ধরনের একটা বিপর্যয়ের সামনে আমরা আশঙ্কা করছি। যে ধরনের কাজগুলো উন্নয়ন কাজ চলছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু রড এবং সিমেন্টের একটা বিশাল প্রভাব এখানে এই ক্ষেত্রে পড়বে বলে আমাদের ধারণা। অবকাঠামো উন্নয়ন ও নির্মাণ শিল্পে অপরিহার্য সিমেন্ট, এর দাম বাড়ার প্রভাব দেশের সব উন্নয়ন প্রকল্পেও পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে কোনো অস্থিরতা তৈরিতে উস্কানি না দিতে ভিন্ন মতের রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রধান মিত্র দেশ ছিল ভারত, তাই বড় কোনো অনুষ্ঠানে কোনো ব্যক্তি বিশেষকে নয়, ভারতের সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হয়।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে স্বাগত জানিয়ে তিস্তার পানি বণ্টন ও সীমান্ত হত্যা বন্ধ সহ অমীমাংসিত ইস্যুগুলো জোরালোভাবে তুলে ধরতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি। দলীয় কর্মসূচিতে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় আহত বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে দেখতে গিয়ে দলটির মহাসচিব এ আহ্বান জানান। সীমান্তে হত্যা ইমিডিয়েটলি বন্ধ হোক। এত বন্ধুত্ব বাংলাদেশের সঙ্গে সরকার বলেন, এইটুকু সমাধান করতে পারেন না। পানির কোনো রকমের সমস্যার সমাধান, তিস্তা নদীর চুক্তি হচ্ছে না, আপনার ফেনীর নদী একতরফাভাবে নিয়ে গেছে পানি, সেতুও তৈরি হচ্ছে কানেক্টিভিটিতে, অথচ আমাদের মৌলিক সমস্যাগুলোর কোনো সমাধান হচ্ছে না। আমরা এখনো প্রত্যাশা করি যে বাংলাদেশ সরকার আমাদের দাবিগুলোকে সঠিকভাবে উপস্থাপন করে আপনার এই সমস্যাগুলো সমাধান করবেন। 2023 সালের মধ্যে নতুন পাইপলাইন স্থাপনের মধ্য দিয়ে নগরবাসীকে ডিজিটাল পদ্ধতিতে নিরাপদ পানি সরবরাহের কথা জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান। বিশ্ব পানি দিবস উপলক্ষে এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান তার সাথে সৌজন্য সাক্ষাৎ করলে ওয়াসার এমডি একথা জানান। এ সময় এটিএন বাংলার উপদেষ্টা বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, নগরবাসীর নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করতে ঢাকা ওয়াসা যে পদক্ষেপ নিয়েছে শিগগিরই তার সুফল পাবে নগরবাসী। শফিকুল ইসলাম শাইমের রিপোর্ট। পৃথিবীর 4 ভাগের 3 ভাগই পানি, তবুও সুপেয় পানির সংকট। ভ্যালুইং ওয়াটার, পানির মূল্যায়ন এ প্রতিপাদ্যে এবছর পালিত হচ্ছে বিশ্ব পানি দিবস। দিবসটি উপলক্ষে ওয়াসার এমডির সাথে পানি ব্যবস্থাপনার নানা বিষয় নিয়ে কথা বলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এ সময় ঢাকা ওয়াসার নেয়া বড় বড় প্রকল্পের প্রশংসা করেন ডক্টর মাহফুজুর রহমান। ওয়াসার এমডি এটিএন বাংলাকে জানান, নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে সংস্থাটি। ঢাকা ওয়াসা পরিবেশ বান্ধব টেকসই গণমুখী পানি ব্যবস্থাপনা করার জন্য ওয়াটারকে ভ্যালু, মানে এটা প্রকৃত মূল্যটাকে আমরা মূল্যায়ন করি। ঢাকা শহরের সমস্ত নেটওয়ার্ককে আমরা চেঞ্জ করে কম্পিউটারাইজ সিস্টেমেটিক নেটওয়ার্কে যাচ্ছি, যেটার মাধ্যমে এই যে আপনি বললেন যে পানি দূষিত হওয়া কোনোভাবেই দূষিত আর হবে না। ইউনিসেফের এক সমীক্ষায় দেখা যায় বাংলাদেশের মোট জনগোষ্ঠীর মাত্র 34.6% মানুষ পাচ্ছে পুরোপুরি নিরাপদ পানি। এ হিসেবে দেশের 2/3 জনগণ এখনও সুপেয় পানি থেকে বঞ্চিত। শহরের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর সুপেয় পানি নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিতে সরকারের প্রতি আহ্বান জানান এটিএন বাংলার বার্তা বিভাগের উপদেষ্টা হাসান আহমেদ চৌধুরী কিরণ। ঢাকা ওয়াসা আজকের এই বিশ্ব পানি দিবসে আমি বলতে চাই, তারা যে কর্মসূচিগুলি গ্রহণ করছে, বিশেষ করে তাদের যে পানি শোধনাগার তারা করছেন, তারা যে মানুষকে পানি সরবরাহ করবার জন্য নতুন পাইপলাইন বসাচ্ছেন, তারা যে মানুষকে পানি সরবরাহ করবার জন্য মাঠ পর্যায়ে তারা নতুনভাবে কর্মী নিয়োগ করছেন, এই সকল কিছু কিন্তু আমাদের একটা আশার দিক দেখায়। শহরকেন্দ্রিক যারা পানি ব্যবস্থাপনা সুপেয় পানি দিচ্ছে তাদের সাথে কিন্তু আমাদেরকে ভাবতে হবে, যারা চরে রয়েছে, যারা পাহাড়ে রয়েছে, তাদের জন্যই কিন্তু আমাদেরকে সুপেয় পানি নিশ্চিত করতে হবে। এটিএন বাংলার উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার তাশিক আহমেদ, ঢাকা ওয়াসার পরিচালক KM শহীদুদ্দিন এবং পরিচালক প্রকৌশলী আবুল কাশেম সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ডেল্টা ব্র্যাক হাউজিং অ্যান্ড ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য 15% নগদ ও 15% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে 5 টাকা 78 পয়সা, আগের বছর ছিল 6 টাকা 96 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 41 টাকা 72 পয়সা। আগামী 6 মে এজিএম অনুষ্ঠিত হবে, রেকর্ড ডেট 13 এপ্রিল।
এ মাসের শেষ দিকে কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত আলোচনা সভায় একথা জানান আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব ডক্টর আবু হেনা মোস্তফা কামাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও প্রাপ্য ক্ষতিপূরণ পাচ্ছে না বাংলাদেশ। অর্থনৈতিক ও সামাজিক সব কর্মকাণ্ডে আবহাওয়ার ব্যাপারে সবাইকে আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক বলেন, আগামী মাসে দেশে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। 28 মার্চের পরের দিকে বাংলাদেশের আকাশে মেঘের ঘনঘটা বৃদ্ধি পাবে এবং তখন কোনো সময় আপনার কালবৈশাখী ঝড় হবে। রোজার মাসে কোনো সময় মানে 4-5টা ইভেন্টে এরকম গরম থাকবে। আবহাওয়া অধিদপ্তরের ম্যাপে দেখতে পারবেন, কালার দিয়ে দেয়া যে কোন জায়গায় বেশি গরম, কোন জায়গায় কম গরম। এবার আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ব্যবসা বান্ধব রাজস্ব আহরণের জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এ বিষয়ে সব শ্রেণীর ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডে প্রাক বাজেট আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। এর আগে যানবাহন ও যন্ত্রাংশ ক্রয়ে এনবিআরকে বিশেষ কর ছাড়ের প্রস্তাব দেন পরিবহন খাতের প্রতিনিধিরা। হেলিকপ্টার সেবায় কর হার 30 থেকে কমিয়ে 15 ভাগ করার দাবি জানান তারা। এছাড়াও দূরপাল্লার বাস যাত্রায় কর সীমা কমিয়ে আনার প্রস্তাবও দেন এই খাতের ব্যবসায়ী নেতারা। রাজস্ব উন্নয়ন, রাজস্ব আইন থেকে রাজস্ব বেশি বৃদ্ধি হবে, দেশ কিভাবে সমৃদ্ধ হবে, আপনাদের যেমন প্রচন্ড চিন্তা আছে, আমাদের কিছু চিন্তা আছে। দেশের রাজস্ব আহরণ, দেশের উন্নয়নের চিন্তা আমাদেরও আছে। ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসার মাধ্যমে দেশের রাজস্ব আহরণ বৃদ্ধি পায়, সেই বিষয়টি মাথায় রাখি সেইভাবে আমরা আমাদের বাজেট প্রস্তাবনা করে থাকি। আমরা এবারও সেই চেষ্টা করব। এবার আলেশা মাঠ বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া 272 রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। দলের 28 রানে মার্টিন গাপটিলকে ফিরিয়ে সফরকারীদের প্রথম উইকেট এনে দেন মুস্তাফিজুর রহমান। এরপর 53 রানের মধ্যে হেনরি নিকলস আর উইল ইয়ংকে ফিরিয়ে কিউইদের বিপদে ফেলেন শেখ মেহেদী। তবে চতুর্থ উইকেটে 17 রানের জুটি গড়ে সেই বিপদ কাটিয়ে তোলেন ডেভন কনওয়ে আর টম লেথান। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল আর মোহাম্মদ মিথুনের হাফ সেঞ্চুরিতে 6 উইকেটে 271 রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বাংলাদেশ। প্রথম বাংলাদেশি হিসেবে ক্যারিয়ারের 50তম 50 তুলে নেন টাইগার দলের অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ডের সংরক্ষণ 5 উইকেটে 263 রান। এবার প্র্যাকটিস খেলার খবর। কিরগিজস্তান অনূর্ধ্ব 23 দলের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ নেপালে 3 জাতি ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সন্ধ্যা 5:45টায় শুরু হবে ম্যাচটি। শেষ দিনের অনুশীলনে দলের সাথে যোগ দেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। স্বল্প সময় প্রস্তুতি হলেও প্রতিযোগিতা শুরুর আগে আত্মবিশ্বাসী দলের কোচ ডেমিটে। কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচ জিতেই প্রতিযোগিতা শুরু করতে চায় বাংলাদেশ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।